রাজ্য যেখানে ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন পরিচয়ের মানুষ বছরের পর বছর একসাথে থেকেছে, একসাথেই লড়েছে আর একসাথেই গড়ে তুলেছে নিজেদের ভবিষ্যৎ। ত্রিপুরা শুধু একটা ভৌগোলিক জায়গা নয়, এটা সহাবস্থান, সমঝোতা আর বৈচিত্র্যের এক জীবন্ত উদাহরণ। হ্যাঁ, ইতিহাসে চ্যালেঞ্জ এসেছে। 1980 সালের ত্রিপুরার সেই কালো অধ্যায় আমাদের অতীতের কঠিন সময়ের কথা মনে করিয়ে দেয়, কিন্তু সেই অন্ধকার পেরিয়েই ত্রিপুরা আবার দাঁড়িয়েছে, আরো শক্ত হয়ে, আরো পরিণত হয়ে। আজও সামনে কিছু প্রশ্ন আছে, কিন্তু মতভেদও আছে, কিন্তু সেই সঙ্গে আছে এক বড় সম্ভাবনাও, এমন একটা ভবিষ্যৎ গড়ার যেখানে পরিচয় থাকবে কিন্তু বিভাজন থাকবে না। কারণ শেষ পর্যন্ত ত্রিপুরার শক্তি আর তার ভিন্নতায় নয়, তার ঐক্যে। আর সেই পথে কি এবার হাঁটতে চলেছে ত্রিপুরা, নাকি রাজনৈতিক নেতাদের আলাদা ন্যারেটিভ এর পথে বাধা হয়ে দাঁড়াবে? নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের এক ছোট রাজ্য, কিন্তু তার ভেতরের সামাজিক রাজনৈতিক বাস্তবতা অত্যন্ত জটিল। বহু ভাষা, বহু সংস্কৃতি, বহু জাতিগোষ্ঠীর সহাবস্থানে গড়ে ওঠা এই রাজ্য বহুদিন ধরেই এক সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। পাহাড়, সমতল, উপজাতি ও উপজাতি এই বিভাজন থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এখানে সহাবস্থান সম্ভব হয়েছে, কিন্তু আজ সেই ভারসাম্য যেন প্রশ্নের মুখে। ইতিহাস বলছে ত্রিপুরার বর্তমান বাস্তবতা হঠাৎ করে তৈরি হয়নি। বিশেষ করে দেশভাগের পর পূর্ব পাকিস্তান থেকে বিপুল সংখ্যক বাঙালি উদ্বাস্তু ত্রিপুরায় আশ্রয় নেন। এই পরিবর্তন জনসংখ্যার ভারসাম্যে বড়সড় প্রভাব ফেলে। ধীরে ধীরে উপজাতিরা সংখ্যালঘু হয়ে পড়ে, যা তাদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা, বঞ্চনার অনুভূতি তৈরি করে। এই বাস্তবতার উপর দাঁড়িয়ে রাজনৈতিক ভাষ্যও তৈরি হতে শুরু করে। কখনো বলা হয় বাঙালিরা শোষক, উপজাতিরা শোষিত, আবার কখনো উগ্রপন্থাকে সহানুভূতির চোখে দেখার চেষ্টা করা হয়। কিন্তু প্রশ্ন হলো, এই ভাষ্যগুলো কতটা বাস্তব আর কতটা রাজনৈতিকভাবে নির্মিত? বর্তমান সময়ে এসে সেই পুরনো প্রশ্নগুলো আবার নতুন করে সামনে আসছে। বিশেষ করে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনের ফলাফল এই প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 28টি আসনের মধ্যে 24টিতে জয় পেয়েছে ত্রিপুরা মাথা, যা উপজাতি ভিত্তিক আঞ্চলিক রাজনীতির এক শক্তিশালী উত্থানকে নির্দেশ করে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি পেয়েছে মাত্র 4টি আসন। এই ফলাফল শুধু একটি নির্বাচনী জয় নয়, এটি একটি বৃহত্তর সামাজিক প্রবণতার প্রতিফলন। উপজাতিদের মধ্যে পরিচয় ও ঐক্যের যে জোরালো স্রোত তৈরি হয়েছে, তা এখন রাজনীতির কেন্দ্রে চলে এসেছে। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড বা স্বশাসনের দাবি এই আন্দোলন শুধু রাজনৈতিক নয়, এটি একটি গভীর পরিচয় সংক্রান্ত প্রশ্ন। এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ দিক সামনে আসে। প্রদ্যোৎ কিশোর দেববর্মা একাধিকবার বলেছে, গত 70 বছরে আমাদের মানুষকে ভাগ করা হয়েছে, এবার আমাদের একসাথে দাঁড়াতেই হবে, না হলে আমরা উপেক্ষিতই থেকে যাব। এই বক্তব্যটি শুধু একটি রাজনৈতিক বার্তা নয়, এটি এক ধরনের ঐক্যের আহ্বান। একটি সম্প্রদায়ের আত্মপরিচয়, আত্মমর্যাদার বোধ জাগ্রত হওয়া স্বাভাবিক, কিন্তু যখন সেই পরিচয় অন্য সম্প্রদায়ের সঙ্গে দূরত্ব বানিয়ে দেয়, তখন তার নতুন এক সংকটের জন্ম দেয়। বর্তমানে অনেক উপজাতি, বিশেষ করে বাঙালিদের মধ্যে একটি নীরব উদ্বেগ কাজ করছে। বিশেষ করে উপজাতি অধ্যুষিত অঞ্চলে জীবন জীবিকা ও সম্পত্তি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা কোনো সুস্থ গণতান্ত্রিক সমাজের লক্ষণ নয়। অন্যদিকে উপজাতিদের দৃষ্টিকোণ থেকেও এই আন্দোলনকে তাদের অধিকার ও অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে দেখা হচ্ছে। ফলে দুই পক্ষের মধ্যে একটি মনস্তাত্ত্বিক দূরত্ব ক্রমশ বাড়ছে। ত্রিপুরার রাজনীতিতে উপজাতি ভিত্তিক দলের উপস্থিতি নতুন কিছু নয়। অতীতে ত্রিপুরা উপজাতি যুবা সমিতি, ইন্ডিজিনিয়াস ন্যাশনালিস্ট পার্টি অফ ত্রিপুরা, ইন্ডিজিনিয়াস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরা এর মতো দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু বর্তমান পরিস্থিতির বিশেষত্ব হলো পরিচয় ভিত্তিক মেরুকরণ এখন অনেক বেশি তীব্র ও সরাসরি। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসে, এই রাজনীতি কি দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনবে, নাকি আরো বিভাজন তৈরি করবে? ত্রিপুরার বর্তমান পরিস্থিতি বোঝার জন্য শুধু রাজনৈতিক ফলাফল নয়, এর সাংবিধানিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভূমিকা এখানে আলাদা করে উল্লেখ করা প্রয়োজন। এই কাউন্সিলটি গঠিত হয়েছে ভারতের সংবিধানের 6ষ্ঠ তপশিলের অধীনে, যার মূল উদ্দেশ্যই হলো উপজাতি অধ্যুষিত অঞ্চলে স্বশাসন ও সাংস্কৃতিক সুরক্ষা নিশ্চিত করা। অর্থাৎ এই কাঠামো নিজেই স্বীকার করে যে ত্রিপুরার সামাজিক বাস্তবতা আলাদা এবং এখানে বিশেষ প্রশাসনিক ব্যবস্থার প্রয়োজন রয়েছে। তবে এই ছবির আরো একটি দিকও রয়েছে। দীর্ঘ সময় ধরে সহিংসতা ও অস্থিরতার পর ত্রিপুরা ধীরে ধীরে শান্তির পথে ফিরছে। উগ্রপন্থার প্রভাব অনেকটাই কমেছে। প্রশাসনিক পদক্ষেপ ও বিভিন্ন শান্তি উদ্যোগ পরিস্থিতিকে স্থিতিশীল করেছে। এই পরিবর্তন দেখায় যে সংকটের মধ্য থেকেও ত্রিপুরা ইতিবাচক পথে এগোতে সক্ষম, যা ভবিষ্যতের জন্য একটি আশার বার্তা দেয়। এই পুরো প্রেক্ষাপটে দুইটি দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে সামনে আসে। একদিকে উপজাতিদের একটি বড় অংশ মনে করে তাদের অধিকার, পরিচয় ও ভূমি সুরক্ষার জন্য রাজনৈতিকভাবে আরো শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন। অন্যদিকে
উপজাতি বিশেষ করে বাঙালিদের মধ্যে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সহাবস্থানের প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই দুই দৃষ্টিভঙ্গি একে অপরের বিপরীত না হলেও তাদের মধ্যে সমন্বয়ের অভাব বর্তমান উত্তেজনার একটি বড় কারণ। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আঞ্চলিক শক্তির উত্থান, বিশেষ করে ত্রিপুরা মথার বৃদ্ধি এই পরিবর্তনের প্রতিফলন। একই সঙ্গে জাতীয় দলগুলির উপস্থিতিও এই সমীকরণকে আরো জটিল করে তুলেছে। ফলে রাজনীতি এখন শুধু উন্নয়ন বা প্রশাসনের প্রশ্নে সীমাবদ্ধ নয়, বরং তা ক্রমশ পরিচয় ও অধিকারের প্রশ্নে কেন্দ্রীভূত হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সম্ভাব্য সমাধানের পথ খোঁজা। সংলাপ, পারস্পরিক আস্থা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, এই তিনটি দিক ছাড়া কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। যদি এমন একটি কাঠামো তৈরি করা যায় যেখানে সব সম্প্রদায়ের উদ্বেগ, অধিকার এবং প্রত্যাশাকে সমান গুরুত্ব দেওয়া হয়, তাহলে ত্রিপুরা আবারও তার সহাবস্থানে ঐতিহ্যকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারবে। অতএব বর্তমান পরিস্থিতিকে শুধুমাত্র একটি সংকট হিসেবে না দেখে একটি সুযোগ হিসেবেও দেখা যেতে পারে। একটি নতুন সামাজিক রাজনৈতিক সমঝোতা সুযোগ, যেখানে বৈচিত্র্য থাকবে কিন্তু বিভাজন নয়, পরিচয় থাকবে সংঘাত নয়, এবং সবচেয়ে বড় কথা, উন্নয়ন ও শান্তি হবে সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। ত্রিপুরার মতো একটি মিশ্র জনবসতির রাজ্যে যদি রাজনীতি একপাক্ষিক পরিচয়ের উপর দাঁড়িয়ে যায়, তাহলে প্রতিক্রিয়াও অন্য দিক থেকে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই প্রতিক্রিয়া যদি পাল্টা মেরুকরণ তৈরি করে, তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে। এখানে রাজনীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতি যদি সংহতির উপর দাঁড়ায়, তবে তা সমাজকে শক্তিশালী করে, কিন্তু যদি তা বিভেদের উপর নির্ভর করে, তবে তা সাময়িক লাভ দিলেও দীর্ঘমেয়াদে সমাজকে দুর্বল করে দেয়। সবশেষে দর্শকদের জন্য আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1, ত্রিপুরার সাধারণ মানুষ আসলে কি চায়? তারা চায় শান্তি, নিরাপত্তা, কাজ, শিক্ষা, স্বাস্থ্য, একটি স্থিতিশীল জীবন। কিন্তু যদি এই মৌলিক চাহিদাগুলোকে পাশ কাটিয়ে পরিচয় ভিত্তিক রাজনীতি প্রাধান্য পায়, তাহলে সেই প্রত্যাশা কি পূরণ হবে? 2, ইতিহাস আমাদের একটাই শিক্ষা দেয়, বিভেদের রাজনীতি কখনো স্থায়ী সমাধান দেয় না, বরং তা নতুন সংকট তৈরি করে এবং পুরনো ক্ষতকে আরো গভীর করে। তাহলে কি এখন সময় নতুন করে ভাবার? 3, একটি এমন রাজনৈতিক সামাজিক পথ খোঁজার যেখানে সকল সম্প্রদায়ের সম্মান, অংশগ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিত হয়। 4, এই রাজ্য কি তার বহুত্ববাদী চরিত্র বজায় রেখে এগোতে পারবে, নাকি পরিচয়ের রাজনীতি তাকে আরো বিভক্ত করে দেবে? উন্নয়ন, শিক্ষা, কাজ, এই মৌলিক চাহিদাগুলো কি আবার রাজনীতির কেন্দ্রে ফিরে আসবে, নাকি নেতাদের প্রতিশ্রুতির পেছনে পেছনে সারা জীবন দৌড়বে জনগণ? উত্তর শুধু রাজনীতির হাতে নয়, সমাজের প্রতিটি মানুষের হাতে। কারণ রাজ্যের সংহতির পথ কঠিন, কিন্তু সেটি টেকসই। আর বিভেদের পথ হয়তো সহজ, কিন্তু তার পরিণতি ইতিহাসই বলে দেয়। ত্রিপুরা কোন পথ বেছে নেবে, সংহতির না বিভেদের? উত্তর জানান আমাদের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।